দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসীন। আপনার সঙ্গে আছি মাহফুজ মিশা। আপনারা জানেন দুটো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর জাতীয় নির্বাচন এবং ঐক্যমত প্রতিষ্ঠা, বিশেষ করে জুলাই সনদ নিয়ে রাজনীতিতে নানা আলোচনা চলছে। আরও বেশ কিছু শিক্ষার্থী সংসদের নির্বাচন বাকি। এরই মধ্যে 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কী করে একটি বিশেষ দলের ভাইস চ্যান্সেলর, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচন এবং আগামীর ঐক্যমতের চ্যালেঞ্জ, সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সানিয়া আব্দুল হক, তিনি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। ব্যারিস্টার হক, আপনাকেও স্বাগত। এবং আছেন জনাব তাহসিন রিয়াজ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তাহসিন রিয়াজ, আপনাকেও স্বাগত। আমি একটু মোশাররফ ভাই আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন দীর্ঘদিন। আপনি বিশ্ববিদ্যালয় ওই পরিমণ্ডলে আপনার পুরো জীবনটা কাটলো, মানে বসবাসের সূত্রে আপনি সেখানে থাকেন। ফলে এই যে শিক্ষার্থী সংসদ দুটো হলো, দুটোই নানা কারণে আলোচিত, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু দুটোতে একটা বিষয় কমন হচ্ছে যে ছাত্র শিবিরের ব্যাপক উত্থান। এইটা আসলে কি বার্তা দিচ্ছে, অথবা এখান থেকে ছাত্র দলের সাবেক নেতা হিসেবে আপনি কি মেসেজ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং যমুনা টিভির দর্শক শ্রোতা। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এই ফলাফল, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিনি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে বিশ্বাস করি, তার সাথে এটা যায় না। এখন আপনি বলতে পারেন যায় না, এটা হ্যাঁ, এটা কিন্তু আমার বিশ্বাস। কিন্তু তাইলে কি পরিস্থিতি পরিবর্তিত হয়েছে? আমাদের চিন্তার জগতে কি নতুন কোনো ভাবনার উদ্ভব হয়েছে? এই প্রশ্নটা কিন্তু এখন করা যেতে পারে। তবে আমি ওই দিকে দেখতে চাই না। আমি দেখতে চাই এখানেও একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আপনি দেখবেন এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানটা শুরু হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে, যার মাধ্যমে পরবর্তীতে একটা গভর্নমেন্টের পতন হয়ে গেছে, একটা রেজিমের পতন হয়ে গেছে। কিন্তু 5 তারিখ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি সবচেয়ে বৈষম্যের চর্চাটা সবচেয়ে বেশি হয়েছে এই 1 বছর 2 মাস, আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি। কারণ এই বিশ্ববিদ্যালয়কে আমি ছাত্র ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব দিয়েছি, আমি সংসদে ছিলাম, সিনেটে ছিলাম। আমি এই বৈষম্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো দেখিনি। আপনি যদি বলতে পারেন কেমন? যেমন আপনি মনে করেন 15টি বছর একটি সংগঠনের দখলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা চর দখলের মতো। অন্য সংগঠনের কোনো অস্তিত্ব এখানে ছিল না। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে যাওয়া, হলগুলিতে থাকা, এটা তো স্বপ্নের ব্যাপার ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম 5 তারিখের পর এই যে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর যে একটা সহাবস্থান নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখি সেটা হয় নাই। আর আপনি প্রশ্ন করতে পারেন, বা আমার দুই সহ আলোচক দর্শকরা, কেন? আপনি দেখবেন যে একটি সংগঠন, যে নতুন একটা শব্দ উচ্চারিত হচ্ছে এখন আমরা শুনি, গুপ্ত সংগঠন। এই সংগঠনটি কোনো সংগঠনের ছত্রছায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 15 বছর ছিল। এদের কেউ কেউ ওই সংগঠনের পদ গ্রহণ করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছে আমরা কৌশলগত কারণে ছাত্রলীগের সাথে ছিলাম। আপনি 5 তারিখ পর এদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পারেন নাই দোসর হিসাবে, বরং ক্যাম্পাসে তারা এই বৈষম্যের বিরোধী আন্দোলনের পর তারা কিন্তু চমৎকারভাবে তাদের অবস্থানটা সুসংহত করেছে। আর এর পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখন আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে? আপনি দেখবেন, আমরা দেখি ইদানিং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বক্তব্য আমরা কিছু কিছু লক্ষ্য করি। আপনি দেখবেন যে এই 5 তারিখের পর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু আর্থিক সহায়তা করেছে। হলগুলিকে সহাবস্থান, মানে পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিছু কাজকর্ম করেছে। সেখানে উপাচার্যের সাথে কে ছিল? প্রত্যেকটি প্রোগ্রামে আপনি দেখেন উপাচার্যের সাথে ছিল এখন ডাকসুতে যিনি বিবি হয়েছে শিবিরের নেতা সাদিক। তাইলে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা কোথায় ছিল? আপনার নেতারা যায় নাই কেন? আপনি এখানেই আমি আসি। কি আপনি বলেছেন
প্রথম আপনি একটা স্লোগান তুলেছেন যে ক্যাম্পাসে কোনো রাজনীতি হবে না, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আপনি গণমাধ্যমের লোক, আমার এখানে 2 ভাই আছে, এরাও জানার কথা। সেইটা নিয়ে যখন নানা মহল থেকে যখন প্রতিবাদ আসলো, সেটার আবেদন মানে ওই জায়গা থেকে তার একটু থমকে গেল। তারপর আপনি মনে আছেন যে কি চমৎকার দেখেন আপনার বৈষম্যটা কোথায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কিন্তু হলে থাকতে পারবে না। অর্থাৎ পরিকল্পিতভাবে হলে যারা অবস্থান নিয়ে আছে তাদেরকে একটা শেল্টার দেওয়ার একটা সুপরিকল্পিত ব্যবস্থা, এক। দ্বিতীয়ত জাতীয়তাবাদী ছাত্রদল যারা বৈধ, এরা তো যেতেই পারে না এই ক্যাম্পাসে। তাইলে আপনি এই যে 1 বছরে যারা দীর্ঘদিন হলে থাকতে পারে নাই, যারা এখন 3rd ইয়ার 4th ইয়ার বা মাস্টার্সের ছাত্র, তাদেরকে কি আপনি হলে আবাসিক থাকার কোনো ব্যবস্থা করেছেন? মানে কি মোশাররফ ভাই, আপনি এটাকে শুধু পরিকল্পনা আমি বলতে চাচ্ছেন নাকি ছাত্র দলের ব্যর্থতা বলতে চাচ্ছেন? ছাত্র দল এই কূটকৌশলের কাছে পরাজিত হয়েছে, এক। তারপর আপনি দেখবেন ছাত্র দলের যখন কমিটিগুলো রোল, হল কমিটিগুলো, আপনার নিশ্চয় খেয়াল আছে 17 তারিখ রাতে, হ্যাঁ, হঠাৎ করে বললো যে না, হলে হলে কমিটি দেওয়া যাবে না। তাহলে এই যে এখন আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কত মানে একটা মানে বৈপরীত্য। তাইলে আপনি ডাকসু নির্বাচন কির ভিত্তিতে করেছেন? রাজনীতিক, শিবির মনোনীত প্রার্থী, জাতীয় ছাত্রদল মনোনীত, ওই যে শিবির বলে নাই তাদের মনোনীত প্রার্থী, মানে মনোনীত বলতে তারা একটা জোট করেছে, বাট ইট ইজ দ্য পলিটিক্যাল আইডেন্টিটি। হ্যাঁ, তাহলে আপনি একদিকে বলছেন পলিটিক্যাল আইডেন্টিটি, আপনি ডাকসু নির্বাচন করছেন, অন্যদিকে হলে রাজনীতি থাকতে পারবে না। হোয়াট ইজ দিস? পরিষ্কার। আমি বলি শুধু তাই না, এখানে আরো চমৎকার একটি ঘটনা আছে। আপনি দেখেছেন, আপনি বলছেন হলে আমি রাজনীতি করতে দেব না। শিবির প্রত্যেকটি হলে যে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের জন্য তারা প্ল্যান্ট বসিয়েছে। উদ্বোধন করেছে কে? উদ্বোধন কে করেছে? হলের প্রভোস্ট। নো, উপাচার্য করেছে। তাইলে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে আপনি পৃষ্ঠপোষকতা করেন নাই, এগুলো কল্যাণমুখী কাজ, কিন্তু নামটা কার? ইন দ্য নেম অফ ছাত্র শিবির। একই রকম উদ্যোগ ছাত্র দল নেয়নি কেন? ছাত্রলীগ তো আপনি ওই যে একই হলে পলিটিক্স হবে না? ছাত্র দলের কথা বলছেন? হ্যাঁ, হবে না, এখানে পলিটিক্স চলবে না, ছাত্রদের হলে হলে কোনো রাজনীতি চলবে না। অর্থাৎ এই ধরনের একটা, তার মানে ছাত্র শিবিরের কৌশলের কাছে ছাত্র দল পরাজিত, এবং এর সাথে জড়িত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জি, আমি একটু সানি ভাই আপনার কাছে আসতে চাই। সানি ভাই, এই ভোট নিয়ে একটা অনিশ্চয়তার কথা বারবার বলা হচ্ছে, বিশেষ করে প্রথম আলোর যে গোল টেবিলটা, সেটা যদি আপনি দেখেন, সেখানে সব বিশিষ্ট জনরাই সবচেয়ে তাদের বড় চিন্তা হচ্ছে যে অনিশ্চয়তা এখন সবচেয়ে বড় সংকট। অর্থনীতি, গণতন্ত্র, নিরাপত্তা সবকিছু ঝুলে আছে ফেব্রুয়ারি ভোটে। ভোট না হলে কি কি অবস্থা হতে পারে সেটি নিয়ে প্রফেসর আলী রিয়াজ কথা বলছেন, ডক্টর দেবপ্রিয় বলছেন, হোসেন জিল্লুর বলছেন। প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন 18 মাসের মধ্যে ভোট, ফেব্রুয়ারির তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, মানে রোজার আগে ভোট। তারপরে প্রেস সেক্রেটারিও রোজ এই বয়ান দিচ্ছেন যে ভোট হতেই হবে, পৃথিবীর যে যায় চাক। ফলে ভোট যখন হওয়ার কথা তখন এটা নিয়ে এত অনিশ্চয়তা ওনাদেরই বা কেন, বা সরকারই বারবার এটাকে রিইটারেট করছে কেন? আসলে কোনো ঝামেলা আছে ভোট নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, সে সঙ্গে আমার 2জন সম্মানিত সহ আলোচককে, এবং সর্বোপরি 24 ঘন্টা আয়োজনের যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। জি, আসলে মূল সমস্যাটা হচ্ছে আস্থার সংকট, এবং এই সংকটটা তৈরি হয়েছে মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য পুরোপুরি প্রতিষ্ঠিত না হবার কারণে। কার প্রতি কার আস্থা? দেখুন, যদি আমি খুব ব্লান্টলি বলি, যদি খোলামেলা বলি, জাতীয় ঐক্যমত্য কমিশন আজকেও বৈঠক ছিল, সেখানে প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত ছিলেন, আমি সেখানে আমার দলের প্রতিনিধিত্ব করেছি। তো সেখানে তিনি আজকেও কিন্তু খুব দীপ্ত কণ্ঠে, খুব দ্ব্যর্থহীন কণ্ঠে আজকেও প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে ফেব্রুয়ারিতে এমন একটা নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন, সবাই উৎসব মুখর পরিবেশে নির্বাচনে যাবে, ভোট প্রদান করবে, এবং তিনি এটা খুব দ্ব্যর্থহীন কণ্ঠেই বলেছেন যে ফেব্রুয়ারিতেই ভোট হবে। এবং রাজনৈতিক সকল গণতন্ত্রকামী রাজনৈতিক সকল দল মানুষেরই তো এটা প্রত্যাশা যে গণতান্ত্রিক যে উত্তরণ, এখানে তো নির্বাচনের কোনো বিকল্প নেই। এই জায়গায় মোটাদাগে সবার মধ্যে ঐক্যমত্য আছে, কিন্তু সংকটের জায়গা হচ্ছে অনাস্থা। আর অনাস্থাটা তৈরি হয়েছে, যেটা গোড়াতে একটু আগে বলছিলাম, যে উদ্দেশ্য নিয়ে, যে অ্যাসপিরেশন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অভিপ্রায় নিয়ে এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে সবাই মিলিত হয়েছিল, এটা বাংলাদেশে অভূতপূর্ব। বাংলাদেশের ইতিহাসে আসলে এরকম সব মানে লেফট, রাইট, মিডল, সেন্টার সবাই একসাথে বসে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করেছে, এবং খুব
খুব মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছে, এখানে কোনো আনপ্লেজেন্ট কোনো ইনসিডেন্ট ঘটে নাই। এটা একটা বিরাট অর্জন, জাতীয় অর্জন আমি বলবো। কিন্তু তার ভিতরেও অনাস্থা লুকিয়েছিল এই জায়গায়। দেখুন, কিছু কিছু জায়গায় আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং মূলত বিএনপি এবং সমমনা জাতীয়তাবাদী সমমনা দলগুলোর পক্ষ থেকে। তার একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন হয়, সেখানে উচ্চকক্ষে অ্যাটলিস্ট উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, পিআর সিস্টেমটা থাকবে। বিএনপি সেটাতে রাজি হয়নি, এবং এই জন্য এটা সবাই মিলে একসাথে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় নাই। আরও কয়েকটা আছে, যেমন ধরুন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতির জায়গাটাতে এরকম নোট অফ ডিসেন্ট আছে। তারপর আর্টিকেল 71, এই জায়গাতে দুটো আইটেমে সবার ভিতরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, কিন্তু বিএনপি আরও দুটো আইটেম বলেছে যে এগুলো। আমার একদম বিনীত জিজ্ঞাসা, ধরেন ঐক্যমত্য কমিশনে যখন কোনো দল বা ব্যক্তি যাচ্ছে, তখন কি এই শর্তেই যাচ্ছে যে সব কিছু মেনে আসতে হবে, নাকি ধরেন আপনার দল কিংবা তাসিনের দল কিংবা মোশাররফ ভাইয়ের দল কোনোটা যদি মানতে না চাই, সেটা বলারও তো এখতিয়ার নিশ্চয়ই আছে? জি, অবশ্যই আছে। এটা বিএনপি সেটি করলে সমস্যা। হ্যাঁ, বিএনপি, কিন্তু দেখুন মানে আইডিয়াটা কি, হোল আইডিয়াটা হচ্ছে ঐক্যমত্য কমিশনে আপনি যাবেন ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য। অবশ্যই আমি যদি কোনো একটা বেসিক, হ্যাঁ, কোনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে, দর্শন আছে, তাদের ওই পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্যাল রেটরিককে সে তো লালন করে বা ওটা প্রতিপালন করে। কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা কোনটা? আকাঙ্ক্ষা হলো যে আমার রাজনৈতিক একটা মত আছে, সেখানে গিয়ে আমি কতখানি কনসিড করে ঐক্যমত্য প্রতিষ্ঠায় কন্ট্রিবিউট করতে পারি। যেমন আমি একটা ছোট করে উদাহরণ দেব, যেমন আমাদের দলের গোড়াতেই কিন্তু অবস্থান ছিল এরকম যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের জন্য যে রাজনৈতিক পরিবেশ দরকার, এই রাজনৈতিক পরিবেশ বিরাজমান নেই। যদিও বাইকামেরাল পার্লামেন্টারি সিস্টেম ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতে ভালোভাবে কাজ করছে, আইডিয়া আকারে আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু এখনও বাংলাদেশ রেডি নয় বলতে আমরা মনে করেছি। কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে বৈঠকে গিয়ে আমরা উপলব্ধি হয়েছে আমাদের, যেখানে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের জন্য তো একমত হয়েছে। তো আমরা আমাদের দলীয় অবস্থান রিভাইজ করেছি এবং আমরা কনসিড করেছি ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে। তার মানে কি সানি ভাই, এই ঐক্যমত্য যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে? না, নির্বাচন আজকে কিন্তু ওই যে যেটা বলছিলাম যে দ্ব্যর্থহীন কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার তার প্রেস সচিব বারবারই বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এবং আমরাও চাই, আমরাও বলেছি ইলেকশন হতে হবে, দ্যাট ইজ দ্য বটম লাইন। এইটাকে বটম লাইন ধরে নিয়েই সংস্কারও হতে হবে, বিচারও হতে হবে, এই সবগুলোই একসাথে হতে হবে। এই জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি ছোট করে একটু বলিনি, সেটা হচ্ছে আজকেই কিন্তু মোটামুটি ধরে নেওয়া হচ্ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনে বোধহয় ফাইনাল দিন হবে, কিন্তু এই জায়গাতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সব রাজনৈতিক দলের ভিতরে যে আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক, আমরা ইন্টার পার্টি ডায়ালগ আমরা নিজেরা প্রাইভেট ইনিশিয়েটিভ আকারে করব, এবং আমরা কমিশনের কাছে আবার ফিরে আসব যে আমরা কতখানি একমত হতে পারলাম। জি তাসির, আপনার কাছে আমি প্রথম প্রশ্নটাই যেতে চাই, শিক্ষার্থী সংসদে যে ভোটটা হলো, সেই ভোটটা আসলে কি বার্তা দিচ্ছে? আমাদের কাছে একটু অবাক লেগেছে এবং অনেকেই কষ্টও পেয়েছেন দলমতের ঊর্ধ্বে এসে, বিশেষ করে কাদের এবং বাকের, যারা জুলাই গণ অভ্যুত্থানের হিরো। মাত্র 1 বছর 2 মাস আগে কাদের অবস্থা আমরা সবাই জানি, বাকেরকেও সবাই চিনে। সেই শিক্ষার্থীরা কেন ভোট পেলেন না? এটা কি কেবলই শিবিরের কারিশমা, নাকি আপনাদের যে ছাত্র সংসদ মানে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাই তো, বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদেরও কোনো ত্রুটি অথবা এক ধরনের অহংকার বোধ থেকে এই পতনটা হলো? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন, এবং আমার সাথে দুজন খুবই সম্মানের, আমার খুবই কাছের দুজন আলোচক আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। দেখুন, আমি মানে প্রথমত একটা ব্যাপার আমাদেরকে একটু অ্যাডমিট করা জরুরি, যে কেন্দ্রীয় সংসদে বাকছাস খুব একটা ভালো করতে না পারলেও হল সংসদগুলোতে কিন্তু বেশ কিছু জায়গায় ইভেনচুয়ালি, মানে সরি আমি এটাকে কম্পেয়ার করছি, বাট ছাত্রদল থেকেও ইনফ্যাক্ট ভালো করেছে। আপনি যদি একটু দেখলে আপনি দেখবেন ছাত্রদল থেকেও তারা অনেক ভালো করেছে। এখন এইখানে একটা বিগেস্ট কোশ্চেন হচ্ছে যে আসলে এটা ফিনোমেননটা কী ছিল, আসলে ব্যাক এন্ডে কোন কনসেপ্টটাকে হচ্ছে ছাত্ররা গ্রহণ করেছে, সাধারণ ছাত্রছাত্রীরা এটাকে ওয়াইডলি অ্যাকসেপ্ট করেছে। আমরা আলোচনা শুনছিলাম, ভাই আলোচনা করছিলেন, দেখেন এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে শিবিরের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, আপনারা জানেন যে তাদের যে লিডারশিপ অ্যান্ড স্পেশালি তাদের যে চেইন অফ লিডারশিপ, এখানে শুধুমাত্র
ছাত্র সংসদের বা ডাকসু বলি বা জাকসু বলি, যে কোনো জায়গায় বলি, এখানে কিন্তু ভোট শুধুমাত্র আপনার ওই মানে আপনার ব্যক্তি মুভিংয়ের উপর ডিপেন্ড করে না, তাদের অ্যালামনাইয়ের লেগেসিটা কেমন, এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে। ধরেন মিশু ভাই, আপনি যে ইউনিভার্সিটি থেকে বিলং করেন, আপনি ইউনিভার্সিটিতে অনেক বেশি পরিচিত, আপনি ডিবেট সার্কিটের সাথে আপনার কানেকশন ছিল, সরি আমি কিছু পার্সোনাল বিষয় আনছি। তো আপনি বিতর্ক বিভাগকে যখন আপনি বলে দিবেন, আপনার সাথে রানিং ডিবেট সার্কিটের সাথে ভালো কানেকশন, আপনি যখন বলে দিবেন যে তোমরা অমুককে নিয়ে মুভ করো, আপনি কিন্তু অ্যালামনাই হিসাবে কাজ করছেন। এটা কিন্তু একটা বিগেস্ট ফ্যাক্টর, কিন্তু আপনার উপর অনেকের আস্থা আছে, আপনাকে দীর্ঘদিন ধরে মানুষ চেনে, কাজে আপনার কথায় এই ভোটটা হচ্ছে জিওমেট্রিক্যালি বাড়ছে। কিন্তু তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এখানে যেহেতু বাকছাস একেবারেই নতুন একটা সংগঠন, এই জায়গাটাতে অ্যালামনাইয়ের তার নাই তো, মানে ছাত্রদলের বিশাল অ্যালামনাই ছিল। ছাত্রদলের ফেলিওরের ডিফারেন্ট কারণ আছে, আপনি যদি আমার কাছে উত্তর চান সেটা আমি দিব, সেটার ভিন্ন কারণ আমার কাছে আছে, আমার দৃষ্টিভঙ্গিতে আছে। দ্বিতীয় আরেকটা ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে যে দেখেন, মানে এটা আমি মানে ইট সাউন্ডস কুড বি রং আর কি, বাট বাস্তবতা বলে তো একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয়েছে যে ধরনের পরিশ্রম, যে ধরনের মুভ, যে ধরনের ছাত্রছাত্রীদের কাছে যে ধরনের মানে হ্যামারিং করা দরকার ছিল, সেই জায়গাটাতে হয়তো বাকছাসের কিছু কিছু জায়গায় কমতি ছিল। আমি জানি না, আমি খুব মানে লিমিটেড আকারে ফলো করেছি, আমি যতটুকু ফলো করেছি আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গাটাতে তারা আরও বেশি ভালো করতে পারতো। কারণ আপনি বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না, মানে উট পাখির মতন মাথা গুজে থেকে বাস্তবতাকে কিন্তু ট্রিট করা যায় না, রাদার বাস্তবতাকে বাস্তবতা আকারে স্বীকার করলেই কেবল সেখান থেকে ভালো করা যায়। কাজে এটা আমার কাছে মনে হয়েছে যে দ্বিতীয় আরেকটা ফেইলিওর। তৃতীয় আরেকটা ফেইলিওর আমার কাছে মনে হয়েছে, দেখেন বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরের রাজনীতি, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জেস্চারের রাজনীতি। বিষয় আপনাকে এটা বুঝতে হবে যে আমরা কল্যাণমুখী শব্দটার সাথে তো আমরা অনেক বেশি পরিচিত। এই শব্দটা যারা পলিটিক্যাল মানে সারফেসে যাদের মুভিং আছে তাদের কাছে কিন্তু এই শব্দটা নতুন না। এবি পার্টি কল্যাণমুখী রাজনীতির কথা অনেক আগে বলছে, জামাত রিসেন্ট ডেজে এসে কল্যাণমুখী রাজনীতির কথা বলতেছে, বাট এবি পার্টি কিন্তু এবারের রাজনীতির এজেন্ডাই ছিল সমাধান নির্ভর রাজনীতি আর কি। কাজে এই রাজনীতির যে প্যাটার্ন, এই প্যাটার্নকে আমার কাছে মনে হয়েছে যে জামাত এবং তাদের যে ছাত্র সংগঠন শিবির, তারা এটাকে মানে পপুলারাইজ করতে পারছে, এটা মানুষের কাছে পৌঁছাইতে পারছে, যেটা অন্যরা পারেনি। এবং এটা যেটা হয়েছে যে যেটা আপনাদেরকে বললাম যে এটার একটা মানে চেইন অফ কমান্ডের কিন্তু একটা ইফেক্ট আছে। যখন আপনি খুবই সংগঠিতভাবে মুভ করবেন, আপনি যদি খুব দুর্বল মেসেজও নিয়ে যান, সংগঠিতভাবে মুভ করার কারণে সেই মেসেজটা অনেক স্ট্রং সাউন্ড করে। কাজেই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিশাল ব্যাপার। তবে একটা আশার জায়গা আছে, আশার জায়গাটা হচ্ছে যে বাকছাসের লেগেসি না থাকলেও, মানে লিডারশিপের লেগেসি, যেটাকে আমি অ্যালামনাই বলতেছি, সেই লেগেসি না থাকলেও যেভাবে করে তারা হল সংসদে ভালো করতেছে, এটা যদি তারা ধরে রাখতে পারে এবং আপনার অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার, অর্গানাইজেশনাল যে কমিউনিকেশন, দেখেন ইট ডিপেন্ডস অন কমিউনিকেশন, হাউ ইউ আর কনভেইং ইউর মেসেজ টু ইউর ভোটার্স, এটা ম্যাটার করে ভাই, আপনার জেস্চার ম্যাটার করে। আমি দেখেন, আমি এখানে এই আজকের ডিবেট মানে আজকের এই যে আলোচনা থেকে আমি আবিদ ভাইকে আলাদা করে অ্যাড্রেস করতে চাই। তার যে জেস্চার ছিল, কতটা পোলাইট জেস্চারে কিন্তু তিনি মানুষের কাছে গেছেন। আপনার সাদিক বলেন, এরপর হচ্ছে ফরহাদ বলেন, বা তারা যেভাবে করে মানুষের কাছে, হামিম একটা সিঙ্গেল ইনসিডেন্টকে যদি আপনি বাদ দেন, যদিও পরবর্তী দিনে ম্যামের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন, বাট তাদের জেস্চার কিন্তু অনেক বেশি পোলাইট ছিল। সেভাবে করে আমার কাছে মনে হয়েছে যে এই জেস্চারটা যদি বাচ্চাদের তাদের মধ্যে থাকে, আমি এটা বলতে চাই না তাদের এই জেস্চারে মানে রুডনেস ছিল, এটা বলতে চাই না, বাট এই জেস্চারটাকে যদি সত্যি করে তারা গ্র্যাব করতে পারে, সত্যিকার অর্থে যদি ওরকম স্ট্রংভাবে মুভ করতে পারে, সামনের দিনে তাদের জন্য, এখন ডাকসু কিন্তু বছরে বছরে হইতে হবে, হওয়ার কথা, মানে হইতে হবে, এটা আমাদেরকে করাতে হবে, এটা না, এটা এখন যদি কনস্টিটিউশনে 1 ইয়ারের বেশি থাকতেও পারবে না। কাজে আমরা যদি এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি, আমার কাছে মনে হয় যে বাচ্চা সেই জায়গাটাতে ভালো করবে, বাচ্চাদের সেই ক্যাপাসিটিটা আছে। আমরা একটা বিরতি নিই, বিরতির পর ফিরছি এক্ষুনি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার 24 ঘন্টায়। আমরা আমাদের সঙ্গে এবিএম মোশাররফ হোসেন আছেন। মোশাররফ ভাই, তারেক রহমান সাহেবের ফেরার নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা, উনি কয়েক সপ্তাহের ভিতরে ফিরবেন। আব্দুল আল মিন্টু সাহেব বললেন, আজকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, দীর্ঘদিন পর উনি ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন, সেখানেও তার ফেরা নিয়ে একটা আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে আমরা জেনেছি। উনি আসলে কবে ফিরছেন এবং সেই ফেরার সঙ্গে নিরাপত্তাজনিত কোনো কিছু জড়িত কিনা, না হলে কেন বিএনপির পক্ষে বাবর সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন? না, আপনি একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন যে আমরা এর আগে জনাব অনেকভাবে একটা কমেন্ট করেছিল যে কেন তারেক রহমান ফিরছে না।
আপনি দেখেন যে তার গত সপ্তাহে তার সর্বশেষ মামলাটি নিষ্পত্তি হয়েছে। 21শে গ্রেনেড হামলার যে মামলায় ওনাকে সাজা দিয়েছিল সেটা হাইকোর্ট ডিভিশন এটাকে বাতিল করেছিল, সরকারের বিরুদ্ধে কিন্তু আপিল করেছে। সর্বশেষ সেই আপিল থেকে উনি মামলা থেকে মুক্ত পেয়েছেন। এখন তারেক রহমান একজন মুক্ত মানুষ, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এরপরে কিন্তু উনি নিজেই বলেছে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। এখন আপনি দেখেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে নেতা, তাদেরকে সিকিউরিটি একটা থ্রেট সবসময় থাকে। ওনার আব্বার ক্ষেত্রে আপনি দেখেন। জি। তো সুতরাং এই ক্ষেত্রে বিএনপি কিন্তু পার্টি হিসাবে আমরা কিন্তু খুব কনসার্ন, যার কারণে আজকে ওনার নিরাপত্তার ক্ষেত্রে আমরা যেমন দলের ইন্টারনাল ব্যাপার, এখন একটা ইন্টেরিয়ামে একটা গভর্নমেন্ট আছে, এবং আপনি দেখেন বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্ব থেকে কোনো শক্তি নানাভাবে নানা ধরনের প্রেডিক্ট করতে চাচ্ছে যে এটা মৌলবাদী দেশ হয়ে গেছে, এইটা অন্যদের কোনো একটা বিশেষ শক্তি বাংলাদেশ দখল করছে ইত্যাদি নানা ক্ষেত্রে একটি গ্রুপ অনেক টাকা পয়সা ভারতের লেনদেন করছে। সামগ্রিকভাবে আমরা মনে করি তারেক রহমানের নিরাপত্তাটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যার কারণে আমরা দলীয়ভাবে যেমন সিদ্ধান্ত আমরা প্রস্তুতি নিচ্ছি, পাশাপাশি আমরা চাই সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা হোক। তার মানে কি তফসিলের আগে উনি আসতে? অবশ্যই উনি তফসিলে আসবে, কারণ ওনাকে ভোটার হতে হবে। কারণ আগামী নির্বাচনে যদি উনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ওনাকে ভোটার হতে হবে। তো ভোটার হতে হলে তাকে তো তফসিলের আগেই আসতে হবে, তফসিলের পর তার ভোটার হওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, সুতরাং এখানে কিন্তু খুব অস্পষ্টতার কোনো সুযোগ নাই। তার মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই উনি আসবেন, আশা করি ইনশাআল্লাহ উনি ফিরবেন। জি জি, দারুণ। আমরা একটু সানি ভাই, আজকে প্রশাসন অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে নাই, এ কাজ হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উনি বলছিলেন প্রথম আলোর সেমিনারে। প্রশাসন আসলে তাহলে কার নিয়ন্ত্রণে? এর আগে আমরা শুনেছি সরকারের ভিতরে সরকার, তারপরে হচ্ছে অনুপস্থিত সরকার সিনড্রোমের কথা ডক্টর হোসেন জিল্লুর বলেছেন, এটা একটা থিওরি। ফলে এই প্রশাসন আসলে কে চালাচ্ছে? আসলে প্রশাসন কে চালাচ্ছে এর প্রশ্নকর্তার উত্তরদাতার বোধহয় একই ইনফরমেশন আছে আর কি। আপনার আমার ইনফরমেশন বোধহয় কম। আপনার অ্যাজাম্পশন বা পলিটিক্যাল ব্যাখ্যা এই জায়গা তো এটা তো এই সন্দেহ সংশয় বা উৎকণ্ঠা তো আছে যে আসলে, এবং এটা তো সঠিক যে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের উপরে আসলে সাফিসিয়েন্টলি কন্ট্রোল বা কর্তৃত্ব নিতে পারে নাই, এই উৎকণ্ঠা তো বিরাজমান আছেই। তো এই জায়গাতে আপনার সাথে আমি ওই অংশটুকুতে একমত। এখন কার কাছে আছে এটাই তো আসলে খুঁজে বের করার বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে সাফিসিয়েন্ট কন্ট্রোল নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন আয়োজনের যে একটা প্রত্যাশা করার কথা, এই জায়গাতে আসলে সংশয় আছে। তো এটা সরকারের একটা অন্যতম ব্যর্থতা আমি বলবো। এই সরকারের একটা মানে ব্যর্থতা হচ্ছে যে তারা শুধু শুনে, খুব জবাব কম দেয়। খেয়াল করে দেখবেন যে চুপ করে শুনে, যেমন একটা অ্যাকশন নেই, যদি দাবি দেওয়া আকারে হাজির করে, এটা মিছিল মিটিং আন্দোলন করে, তখন আমরা খেয়াল করেছেন দেখবেন যে রিঅ্যাকশনারিলি খুবই করে আর কি। তো আপনি যমুনার আশপাশে গিয়ে বা কোনো জায়গায় মিছিল মিটিং করে শাহবাগে জড়ো হয়ে, কিন্তু নিজে থেকে প্রোঅ্যাক্টিভলি করার প্রয়াসটা কম। তো আমার আপনার কাছে আরো একটা প্রশ্ন আছে, আমি আসবো তার আগে তাসিন আপনার কাছে একটু শুনতে চাই যে আপনাদেরকে দীর্ঘদিন পর্যন্ত বলা হয়েছে আপনারা হচ্ছেন কি রাজার দল, কিংস পার্টি, এবং দীর্ঘদিন বলা হচ্ছে প্রশাসন এনসিপি চালাচ্ছে বা ছাত্ররাই চালাচ্ছে, যেহেতু আপনাদের 3 জন উপদেষ্টা 2 জন এখন আছেন। আবার পরে দেখা গেল যে না, আসলে আপনারাও একই কথা বলছেন যে প্রশাসন আসলে কে চালায়, সরকারের ভেতরে সরকার। এখন প্রশাসন আসলে কে চালায়? না, এটা ওই যেটা সানি ভাই যেটা বললেন আর কি, যেটা প্রশ্নকর্তা এবং যিনি উত্তর দিবেন তার অবস্থান এক জায়গায়, আমরা সবাই একটা ডটে অবস্থান করছি আর কি। দেখেন, আমি একটা খুব মানে একটু বাজেভাবেই বলি, এটা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট একটা গভর্নমেন্ট। এটা কেন বলতেছি আজকের দিনে? আপনি দেখেন আজকে যে রাজনৈতিক যে পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, আমরা বিচার পাইনি। ডেফিনেটলি হইতেই পারি, অস্বাভাবিক কিছু না। মানে আমি যদি নিয়োগ করি, মানে আমি নিয়োগ করলেই সে আগামী 3 বছর খুব ভালো কাজ করবে, এটা তো প্রমাণ হয় না। কারণ আপনি দেখেন, আপনি যেই ডিফিকাল্ট মোমেন্টামে এই সরকার গঠন হয়েছে, আমি একা নিয়োগ করতাম না, কিন্তু আপনাকে এটা বলতে হবে বিএনপি এটা নিয়োগ করতা, এবি পার্টি এটা নিয়োগ করতা, জামাত ইসলাম এটা নিয়োগ করতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা নিয়োগ করতা,
এই আপনি যদি বলেন জুনায়েদ সাকিব ভাইয়ের দল, আপনি যদি মান্না ভাইয়ের দল, প্রত্যেকেই সরকারের নিয়োগকর্তা। যে এটাকে বলবে না, যে বা যেই জায়গাটাতে অস্বীকার করবে, হ্যাঁ আমি তো বলি না, সেটা পলিটিক্যাল রেটরিক, আপনাকে বুঝতে হবে। আপনি মানে এটা তো ভাই পার্থক্য করা যাবে না। আপনি যদি খুবই মানে তিনি এটা কেন বলেছেন, এটা তিনি বেসিক্যালি ছাত্ররা বলতে এখানে আমরা বুঝতে হবে, মানে ছাত্র তো বলতে যারা এক্স্যাক্টলি মানে না 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 অভ্যুত্থানের অংশগ্রহী ছাত্ররা ভাই, এটা একটা পলিটিক্যাল রেটরিক, মানে এটাকে আমরা কোট করার কোনো ওয়েই না। ইনফ্যাক্ট মানে এটা সবাই বুঝি আমরা। দেখেন ফ্যাক্ট কি, ফ্যাক্ট হচ্ছে যে এটাকে আলাদা করার সুযোগ নাই, এটাকে মানে বেসিক্যালি সার্জিস হাসনাত বসে এটাকে বানাই দিছে, ব্যাপারটা এটা বলার সুযোগ নেই। কাজেই দেখেন এটা মানে এই সবারই ব্যর্থতা, যদি সরকার ব্যর্থতা, এটা তো আমরা সবাই বলি, সবাই। কাজেই দেখেন ইনকম্পিটেন্ট কেন বলতেছি, আমরা যেসব জায়গায় খুব ড্রামাটিক পরিবর্তন এক্সপেক্ট করছিলাম সেটা হয় নাই। সানি ভাই যেটা বলতেছিলেন আমি খুবই সমর্থন করি, যেটা এই সরকার খালি শুনে। আর আপনি দাবি আদায় কখনো আপনি যমুনার সামনে যান, দাবি আদায় হয়ে যাবে। দেখেন আমাদের কাছে আমাদের যেটা প্রচণ্ড রকম প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে যে আপনি মানে ড্রামাটিক কিছু করবেন, হ্যাঁ, তার মানে ইরেশনাল কিছু করবেন সেটা না, কিন্তু আপনার হাতে ম্যাজিক পাওয়ার ছিল, আপনার হাতে ইমিডিয়েটলি সাধারণ মানুষের জনসমর্থন ছিল। বিএনপি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে, জামাত আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে, তখন এনসিপির জন্ম হয়নি, সবাই সাপোর্ট করছে। আপনি কি করতে পারছেন? করতে পারেন নাই। এখন এই জায়গাটাতে অনেক ব্যাপার আছে, এটাকে অনেকে এনজিও গভর্নমেন্ট বলে, আমি কিছু কিছু জায়গায় সমর্থনও করি, এটাই কিছু কিছু জায়গায় আরও নেগেটিভলি এটাকে ট্রিট করে। কাজেই দেখেন আমার কাছে মনে হচ্ছে ইভেন এখন যে নাটকটা হচ্ছে, এটাকে নাটক বলি আমি, কোনটাকে, যে ড্রামাটা হচ্ছে এখন, যেটা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে ড্রামাটা হচ্ছে। দেখেন দিন শেষে আজকে মানে অ্যাপার্ট ফ্রম বিএনপি তো অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে, এবং বিএনপি কিছু জায়গায় দিচ্ছে। আপনি একটা প্রশ্ন করছেন সানি ভাইকে যে এটাকে বিএনপি দিতে পারে কিনা, অবভিয়াসলি দিতে পারে, কোনো সমস্যা নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল মানে ভিন্ন মত পোষণ করবে, এটাই তো বাস্তবতা। আর একটা ঐক্যমত্য কমিশন, এটা ঐক্যমত্য কমিশন মানে আপনি ঐক্যমত্য কমিশন যা বলবে তাই আপনি এগ্রি করে যাবেন, ব্যাপারটা তাও না, সেটাও আমরা প্রত্যাশা করি না। কিন্তু আপনাকে রাষ্ট্রের প্রয়োজনীয়তাটাকে আপনাকে অনুধাবন করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার কাছে যেটা রাষ্ট্রের প্রয়োজনীয়তা, বিএনপির কাছে সেটা রাষ্ট্রের প্রয়োজনীয়তা না, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে ওইখানে পার্টিসিপেটরি যতগুলো দল আছে, প্রত্যেকটা দল কিন্তু একটা পয়েন্টে এসে তারা কিন্তু একমত হচ্ছে। আপনি দেখেন কেন এই ফেয়ারটা কাজ করতেছে, যে জুলাই সনদটা ইলেকশনের আগে এই সরকারকেই বাস্তবায়নের ফর্মুলা দেখাই দেবে, কেন এই ডিবেটটা আসতেছে? আমরা যদি খুব নেকেডলি বলি বিশু ভাই, এই ডিবেটটা এই জন্য আসতেছে কারণ তারা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না। এটা বিএনপিকে বুঝতে হবে, এটা বিএনপিকে বুঝতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাকে ডিল করতে হবে। আপনি দেখেন আমরা আপনাকে বিএনপিকে এককভাবে দায় দিব না। এই মানে আমাদের মধ্যে যে বিরুদ্ধচারণটা হচ্ছে, দিন শেষে এই বিরুদ্ধচারণটাও ডেমোক্রেটিক ভাষায় সুন্দর, কিন্তু এই বিরুদ্ধচারণ যদি লম্বা সময় ধরে হইতে থাকে, তাহলে আমরা সবাই মিলে দেশকে একটা গভীর সংকটে ফেলে দিব। কাজেই আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার কাছে এইটা নিয়ে একটু আসতেই চাই, এই প্রশাসন আসলে কে চালায়? বিশেষ করে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে সব পক্ষ মনে করে এই প্রশাসনটা আসলে আপনারা চালাচ্ছেন, মানে বিএনপি চালাচ্ছেন। এবং তাসিন যেটা বললেন যে বিএনপির কারণেই এই জুলাই সনদটা আসলে চূড়ান্ত অর্থে বাস্তবায়িত হচ্ছে না, সে নিয়েও আপনার মন্তব্য? না, এটা তাসিনের সাথে আমি একমত না। এই কারণে বিএনপি একটি রাজনৈতিক দল, তার নিজস্ব ম্যানিফেস্টো আছে, তার নিজস্ব দর্শন আছে, তার নিজস্ব আইডিওলজি আছে। সুতরাং এখন যদি নাগরিক ঐক্যর যে নীতিমালা বা যে ম্যানিফেস্টো সেটা বিএনপি বাস্তবায়ন করে দেবে, এটা ভাবার কোনো কারণ নাই। অথবা এবি পার্টির যে পরিকল্পনা, এটির যে দর্শন, যে চিন্তা বিএনপি বাস্তবায়ন করে দেবে, এটা ভাবারও কোনো কারণ নেই। কারণ বিএনপির নিজস্ব একটা চিন্তা আছে, ধারণা আছে, জনগণের প্রতি একটা কমিটমেন্ট আছে। এবং বিএনপি, আমি তো মনে করি বিএনপি এখানে খুব অনেক সততার পরিচয় দিয়েছে। যেটা বিএনপি করতে পারবে না সে ব্যাপারে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে, স্পষ্ট, এখানে কোনো হিডেন কোনো কিছু নাই না। এবং সালাউদ্দিন সাহেব বলেছে যেটা কয়েকদিন পর ছুঁড়ে ফেলতে হতে পারে বা বাতিল, আমি মনে করি আপনারা ক্ষমতায় গেলে পার্লামেন্টে যেটা বাতিল হয়ে যেতে পারে সেই সত্যটাও না। এখন হলো বিএনপি যেটা যতটুকু বাংলাদেশের রাষ্ট্র ধারণ করতে পারে সেই ব্যাপারে বিএনপির মতো একটা দায়িত্বশীল দল ওই ভূমিকা পালন করবে, এটাই তো আপনার স্বাভাবিক। এখন আপনাকে আমি একটা কথা বলি, এখন তাসিন বলেছে দুইটি ব্যাপার, যে এই জুলাই সনদ আপনি কীভাবে বাস্তবায়ন করতে পারবেন। বাস্তবায়নের একটা হলো যেগুলি সংবিধান সংশোধনের প্রয়োজনীয়, অর্থাৎ আমাদের বেসিক সংবিধানের তো একটা বেসিক কাঠামো আছে, বেসিক কাঠামোকে আপনি পরিবর্তন করতে হলে অবশ্যই আপনার সংবিধানে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। তো অ্যামেন্ডমেন্ট আপনি এখন আনার মতো কি আপনার সেই ক্ষমতা আছে? একমাত্র পার্লামেন্ট ছাড়া। আপনি এখানে যেমন আপনি মনে করেন হ্যাঁ গণভোট আমার কনস্টিটিউশন এখন মেকআপ করে না, বর্তমান যে কনস্টিটিউশন দেশ চলছে, সরকারকেও তো এই সংবিধান বৈধতা দেয় না, মানে অবশ্যই দেয় না। কেন, কে বলেছে আপনাকে দেয় না? তাহলে এই সরকার চলছে কি? আমার সংবিধান ভাবে সবকিছু চলছে। এটা আপনাকে পার্লামেন্টে কি আপনি বৈধতা দিবেন? তারপরে বৈধতা, কিন্তু আমার সংবিধানে আমাকে তো হাইকোর্টকে 106-এ কি বলেছে যে দেশের বিদ্যমান
পরিস্থিতির কারণে আপনি এইভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারেন। আমার একটা ম্যান্ডেট কিন্তু আছে, কারণ সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, আপনি এটাতে অস্বীকার করতে পারেন না। এখন আপনি বলছেন যে আপার হাউস করবেন, আপার হাউস তো আমাদের বেসিক স্ট্রাকচার সংবিধানের, আমার এখন সংবিধানে নাই। তাইলে আপনি আগামী জাতীয় সংসদ যদি নির্বাচিত না হয়, আপনি কিভাবে আপার হাউস করবেন? আপনার কনস্টিটিউশনে আমার এখন গণভোট নাই, কিভাবে করব? আপনি কিভাবে করবেন? আমাকে মাস্ট বি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো বিএনপি তো এই বেসিক জায়গাগুলো, কারণ আপনি এখন করবেন, 2 দিন পর উচ্চ আদালতে এটা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হয়ে গেলে আপনার যত পরিকল্পনা সবই তো বেসতে চলে যাবে। এই জিনিসগুলি মাথায় রেখে তো আপনাকে আলোচনা করতে হবে। সরকার কে চালাচ্ছে ভাই? প্রশাসন কার নিয়ন্ত্রণে? আপনাদের? ডক্টর ইউনূস নেতৃত্বে আমরা তো দৃশ্যমান দেখি। আমাদের নেতৃত্ব কোনি নেই, আমাদের নেতৃত্ব যদি হয় তাহলে না, নিয়ন্ত্রণের কথা বলছি না, আমাদের যদি নেতৃত্ব হয় তাইলে মন্ত্রিপরিষদ সচিব কি কোনো একটা বিশেষ দলের হয়? আমাদের যদি নিয়ন্ত্রণ হয় তাহলে 22টা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জামাতের হয়? এগুলিতে বাস্তবতা বুঝতে হবে। জি, আমরা একটা বিরতি নেই। উপদেষ্টা মাহফুজ আলম আগে অনেক কথা বলতেন, মানে অন্তত সামাজিক, ইদানিং উনি কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন উনি মানে একদম বোমা ফাটান। উনি ছায়া মওদুদিবাদী আরেকটা দলের দরকার নাই, এটা বলতে আসলে তাহসিন কাদেরকে বুঝালেন। এবং সাবেক উপদেষ্টা এবং এখন আপনাদের প্রধান নেতা নাহিদ সাহেব বলছেন তাকে হত্যার একটা মৌন সম্মতি উপদেষ্টা পরিষদেও তৈরি হয়েছে। খুবই ভয়ঙ্কর কথা। এই উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টা পরিষদ 5 আগস্টের পরে, সেখানে যদি মাহফুজ, যিনি জুলাইয়ের অন্যতম প্রধান যোদ্ধা, তাকে হত্যার মৌন সম্মতি তৈরি হয়, তাহলে কারা আসলে দেশ চালাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, স্বাগত আরেকবার 24 ঘন্টায়। আমরা একটু উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে কথা বলতে চাই। তাহসিন, আপনি যদি একটু আগে বলেন, মাহফুজকে ছায়া মওদুদিবাদী কোনো আরেকটা রাজনৈতিক দলের আমাদের দরকার নাই, উনি উদাহরণ দিয়ে বলছেন অনেকগুলো আছে। ফলে এখান থেকে এক ধরনের স্পষ্টত যে মওদুদিবাদকে ধারণ লালন করে এরকম দলগুলোর মতো আর একটা দল তারা দেখতে যায় না। নতুন যে দলগুলোর ভিতরে, তার ভিতরে সবচেয়ে আলোচিত দল এনসিপি। এটা কি, এই খোঁচাটা কি মাহফুজ আসলে আপনাদেরকে দিলেন, অথবা আপনাদের সঙ্গে জামাত ইসলামীর যে রাজনৈতিক সখ্যতা অথবা একটা ঐক্য, সেটাকে কেন্দ্র করে? আচ্ছা, এইটা দেখেন, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন। প্রথমত আমি একটু বলি, প্রথমত এনসিপির সাথে জামাতের যে সখ্যতা, এই সখ্যতা এবি পার্টির সাথেও আছে, এই সখ্যতা বিএনপির সাথেও আছে, এই সখ্যতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, সবার সাথে আছে। এটা অস্বাভাবিক রকম কোনো সখ্যতা না। আমি একটু বলি, কোনো সমাবেশে গিয়ে আপনাদের কোনো কেন্দ্রীয় নেতা দাবির সঙ্গে একমত হয়ে বক্তব্য দেন নাই? জামাতের যেটা ডাজন্ট ম্যাটার, সেটা পার্টিকুলার দাবির অবস্থান, জি, সম্পর্কের তো টানাপেরণ নাই। আমি তো ভাইয়ের সাথে, ভাই আমাদের যথেষ্ট সিনিয়র, তাদের কথা শুনতেছি, ব্যাকএন্ডে ডিসকাস করতেছি। এই সখ্যতা, এই যে মানে পারস্পরিক যে মানে মমিলাতের জায়গা, এটা তো সবসময় আছে, সবসময় ছিল। কাজেই জামাতের সাথে এনসিপির একটা বিরাট রকম আলাদা সখ্যতা তৈরি হয়েছে। তারা রেগুলারলি হচ্ছে, তারা আলাদা করে বসতেছে, মিটিং করতেছে, এই জিনিসগুলো ভ্রান্ত। এখন হ্যাঁ, আপনি মানে নিউজের স্বার্থে এই ধরনের বড় বড় হেডলাইন, বড় বড় নিউজ হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। তারা এই নিউজ করে যদি তাদের কাছে মনে হয় যে তারা খুব বেশি ন্যারেটিভ ম্যানুফ্যাকচার করতেছে, লেট দেম ডু। এটার সাথে এনসিপির কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা স্বাধীন বাংলাদেশ, মিথ্যা নিউজ করলে এনসিপি সেটার প্রতিবাদ করে, যেটা আপনারা দেখছেন যে যুগপথ নিয়ে, হ্যাঁ যুগপথ নিয়ে যে ব্যাপারটা হয়েছে, এখানে দেখেন এনসিপি কোনো ধরনের অবস্থানে নাই, এটা জানান দিছে যে এনসিপির এখন পর্যন্ত এই ধরনের কোনো অবস্থান নাই। কি কারণে নাই সেটারও ব্যাখ্যা দিছে। ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন জামাত ফুল পিয়ার চায়, আমরা ফুল পিয়ার চাই না, আমরা আপার হাউসে পিয়ার চাই। এবং আপার হাউসে কিরকম পিয়ার হবে, সেখানে প্রার্থিতা, যেটা আমরা বলি যে ভোট দিবেন আরেক জায়গায়, ভোট চলে যাবে আরেক জায়গায়, এই সমস্ত কোশ্চেনেরও অ্যান্সার আপার হাউসে পিয়ারে ঠিক কীভাবে এগুলো সমাধান করা হবে, সেটাও রিপ্লাই দেওয়া হয়েছে। এখন দেখেন, আমি যে প্রসঙ্গটা আপনি তুলছেন, সেটা হচ্ছে যে মাহফুজ ভাই, তিনি উপদেষ্টা পরিষদ থেকে তিনি এ ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন, মানে এটা কমপ্লিটলি তার ব্যক্তিগত অভিমত। প্রথমত দেখেন, আমরা এজ এনসিপি, কারা হইতে পারে আসলে ছায়া, না এটা আমি আসলে জানিও না কারা হইতে পারে। এখন তিনি যদি আমাদেরকে ইন্ডিকেট করে থাকেন, এনসিপি কে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করে থাকেন, এনসিপি এই ধরনের পথেই নাই। প্রথমত এনসিপি কেন মওদুদিবাদের রিপ্লেস রোল প্লে করতে যাবে? এনসিপির মতাদর্শে, এনসিপি যে মতাদর্শিক রাজনীতিটা করতেছে, যে আপনার সেন্ট্রিস্ট পলিটিক্সটা করতেছে, প্রথমত তো মওদুদির আদর্শ যদি আপনি পড়ে থাকেন, মওদুদির আদর্শ সেই রাজনীতিকে এন্ডোজই করে না। কাজে আমি মওদুদি সাহেবের রিপ্লেস হয়ে কোনো রাজনীতি করবো, সেটা আমি একটু বলি ভাই, রাজনীতি করবো সেটা আমি আসলে। আর দ্বিতীয়ত আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে দেখেন, মাহফুজ ভাইয়ের যে শব্দচয়ন, মাহফুজ ভাইয়ের যে ওয়ে অফ টকিং, বা মাহফুজ ভাইয়ের যে ওয়ে অফ মানে গিভিং স্ট্যাটাস, এটার সাথে এনসিপির আসলে সম্পর্ক মিলে লাভ নাই। এনসিপি কখনো কোনো পলিটিক্যাল দলের যে বেজ আইডিওলজি, সেই আইডিওলজিকে আক্রমণও করতে চায় না,
কখনো সেই আইডিওলজিকে সমর্থনও করতে চায় না। এই জায়গাটাতে এনসিপির অবস্থানটা খুবই নিউট্রাল। এখানে আমরা কখনো বলতে চাই নাই যে অমুকের আদর্শ পচা, অমুকের আদর্শ খারাপ। আমরা বলতে চাইনি অমুকের আদর্শ মানে মানে খুবই ভালো। আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করবো এটা নিয়ে, যদি একটু সানি ভাই আপনি বলেন, এই ছায়া মওদুদিবাদ বলতে উপদেষ্টা আসলে কাদেরকে বোঝাতে চেয়েছেন? জি, ধন্যবাদ। দেখুন, এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়ার আগে আমি একটু মোশাররফ ভাই যেটা কিছুক্ষণ আগে যেটা বললেন আর কি, যে বর্তমানের যে নতুন যে জুলাই সনদ তৈরি হচ্ছে, এটার বাস্তবায়নের জন্য এটা আসলে সংবিধানের কাঠামোর মধ্যে পড়ে কিনা। দেখুন, সংবিধানের কাঠামোর মধ্যে তো অনেক কিছুই পড়ে নাই। আপনি 106-এর মাধ্যমে একটা অ্যাডভাইজারি অপিনিয়ন নিয়েছেন। সংবিধানে যে আমি যে প্রশ্ন করি, বিনয়ের সাথে প্রশ্ন করছি মোশাররফ ভাইকে, সেটা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাঠামো, এটা সংবিধানের বইয়ে আসলে দেখতে পাওয়া যাবে না। এখানে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, এটা তো খুব পিওরলি মানে কনস্টিটিউশনাল নেচারের একটা প্রজেক্ট। এগুলো কোথায় আছে? তো আমরা যদি নিজেদের কনভেনিয়েন্সটাকে সামনে রেখে যদি ইন্টারপ্রেট করি, দেখুন স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের মিনিমাম 3টা রুল আছে। একটা হচ্ছে লিটারাল রুল, একটা গোল্ডেন রুল, আর একটা মিসচিফ রুল। এখন লিটারাল রুল যেটা, এটা হলো আক্ষরিক অর্থে সংবিধানকে করা। আমি একটা ছোট উদাহরণ দিই, সরি একটু সময় নেব। সেটা হলো যে ইংলিশ জুরিসডিকশনে একটা অফেন্স আছে, নাম হচ্ছে বিগ্যামি। বিগ্যামি অফেন্সটা কি? যদি কেউ সেকেন্ড ম্যারেজ করে, যদি কেউ, তো কোর্টে একজনকে ওই বিগ্যামির অপরাধে অভিযুক্ত করা হয়েছে, তো তিনি জাজ বলছেন যে আর্গুমেন্টে বলা হচ্ছে যে আপনি বিগ্যামির অফেন্স করেছেন বিকজ আপনি দ্বিতীয় বিবাহ করেছেন এই জন্য। এখন তার পক্ষের আইনজীবী বলছে যে আন্ডার ইংলিশ ল দ্বিতীয় বিবাহের কোনো কনসেপ্টই নাই। এটা অ্যাকনোলেজ করা হয় নাই। কোনো বিবাহ আসলে দ্বিতীয় বিবাহ হয় না আনলেস আগের বিবাহটা ওটা ডিভোর্স হয়ে যায়। এখন উনি বলতেছেন যদি পরের বিবাহটা আইনগতভাবে বিবাহ হিসেবে স্ট্যাটাস না পায়, তাহলে ওই বিগ্যামি অফেন্সটা হয় কিভাবে? কারণ বিগ্যামি অফেন্সটা কমিট করার একমাত্র শর্ত হলো দ্বিতীয় বিবাহ করতে হবে। যেহেতু দ্বিতীয় বিবাহের নামে কোনো কনসেপ্টই আমাদের লিগালি নাই, তাহলে বিগ্যামি অফেন্সটা হয়নি আমাদের। ব্রিলিয়েন্ট আর্গুমেন্ট যে আমার ক্লায়েন্ট তাহলে এটাতে ইনোসেন্ট। কোর্ট বলছে যে না, ইন্টারপ্রিটেশন হচ্ছে যে তুমি মানে গোয়িং থ্রু দ্য ওয়েডিং সেরিমনি ইজ সাফিসিয়েন্ট টু কনস্টিটিউট দ্যাট অফেন্স। যে তুমি লিগালি স্ট্যাটাস পাওনি, কিন্তু তুমি যে একটা ওয়েডিং সেরিমনির মধ্য দিয়ে গেছো, এটাই যথেষ্ট অপরাধ সংগঠিত করার জন্য। তো এইটা একটা মানে গোল্ডেন রুল বা একটা পারপাসিভ রুলের যে ইন্টারপ্রিটেশন নেওয়া, এখন একটা অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা অনেক কিছু তো আমাদের এই জনপ্রত্যাশা বা জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই তো আমরা অনেক কিছু করছি। তো এখানে যদি একদম খুব আক্ষরিক অর্থে যদি আপনি সংবিধানকে ইন্টারপ্রেট করতে চান, তাহলে তো আসলে সামনে এগোতে পারবো না। পরিষ্কার। আপনি যদি আর মাহফুজ আলমের কথা বলতে আমি মনে করি আর কি যে এটা এর আগে কিন্তু উনি বেশ কথাবার্তা বলতেন বিভিন্ন সময়। মাঝখানে দেখলাম তিনি একটা খোলামেলা একটা ক্ষমাও চাইলেন বোধহয় একটা, তারই ঠিক পরক্ষণেই তিনি আবার বললেন যে আমি আর বিভেদ সৃষ্টি করবে এরকম কোনো কথা বলবো না। এরকম পরে বেশ খানিকটা সময় গেল, হঠাৎ করে দেখলাম কালকে আবার এরকম বলছে। তো উনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন আর কি যে রিসেন্ট ডেজে যেরকম উদ্বেগ উৎকণ্ঠা, ডানপন্থীদের উত্থান, এগুলো নিয়ে কূটনৈতিক মহল্লায় বা লেখাজোখায় এগুলো তো চলে আসছে। এই অর্থেই হয়তো উনি বোঝাতে চেয়েছেন কিনা, বাট এটা স্পষ্টতই উনি এটা চেয়েছেন যে মওদুদিবাদ তার তো নিজস্ব একটা হয়তো হ্যাঁ, তিনি কোনটাকে মওদুদিবাদ বলছেন, তো এটার যেন একটা পুনরাবৃত্তি না ঘটে, এরকম একটা হয়তো তার ভাষায় এটা করতে চেয়েছেন। জি, আমি একটু মোশাররফ ভাই আপনার কাছে জানতে চাওয়া যে উপদেষ্টা মাহফুজকে হত্যার মৌন সম্মতি, হত্যা এবং অপদস্থ, এটা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। যিনি বলছেন তিনিও কিছুদিন আগে ফেব্রুয়ারির আগে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানের মেইন ক্যারেক্টার নাহিদ ইসলাম। ফলে এইটা আসলে কি বার্তা দেয়? না, এইটা বার্তাটা দেয় আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মোস্ট স্ট্রাগলার হিসাবে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা এখন এনসিপি হয়েছে। আমরা যে আক্ষরিক অর্থে আপনি যেটা বলেন, হয়তো তারা স্বীকার করে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম আর নাগরিক ফোরাম একটা। আমি কিন্তু সজীব ভুইয়া অথবা নাহিদ ইসলাম এবং কি মাহবুজ, এদের অনেক বক্তৃতা আপনি দেখবেন, এদের অনেক প্রত্যাশার সাথে উপদেষ্টা পরিষদের অনেক বিষয়ের একমত না। তাদের এই একটা ক্ষোভ বলেন, হতাশা বলেন, একটা অতৃপ্তি তাদের মধ্যে, জেনারেশন গ্যাপ, তাদের মানে বাস্তবায়নের ক্ষেত্রেও তাদের অনেক চিন্তা ভাবনা তারা করতে পারছে না বলে প্রকাশ্যে বলছে।
এমনও আমরা মাঝে মাঝে দেখেছি পত্রিকা যে তাদের অনেক প্রচেষ্টাকে সচিবরা অ্যাড্রেস করছে না, অথবা উপদেষ্টাপন মণ্ডলী সেটাকে তারা গুরুত্ব দিচ্ছে না, এই ধরনের একটা প্রত্যাশা কিন্তু আছে। সেই থেকে হয়তো এই কথাটা বলতে পারে। এক আর আরেকটি যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আমি ধরি, যেটা তাদের মূল সংগঠন, তাদের কিন্তু মধ্যে একটা আতঙ্ক আছে, তাদের মধ্যে একটা ভয় আছে যে যদি জুলাইয়ের এই ঘোষণাকে যদি আপনি এটা আইনি সুরক্ষা না দেন, তাহলে ভবিষ্যতে হয়তো এইটা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এবং হয়তো কোনোদিন তাদের বিচারের সম্মুখীন হতে পারে। তো যার কারণে হয়তো ওনারা হয়তো চাচ্ছেন যে উপদেষ্টা পরিষদ অথবা যারা রাজনৈতিক দলগুলি যারা আছে এরা খুব দ্রুত এইটাকে একটা আইনের সুরক্ষা দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করুক, এই ধরনের একটা চিন্তা ভাবনা মাহফুজুল্লাহ নাহিদ ইসলামদের থাকতে পারে। কৌশল হতে পারে, এটা কৌশল হতে পারে যে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বোঝাতে চাচ্ছে যে আপনারা এটা একটা স্টেপটা নেন, না আগামী দিনে হয়তো যারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন তারা একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। জি জি, তাহসিন আপনি একটু ছোট্ট করে বলেন তো, আপনারা কি একটু একলা চলনীতিতে থাকছেন? মানে আমি শুধু ওই রাজনৈতিক জোটের কথাই বলছি না, মানে ওভারঅল বিষয়ে। না, এটা আমার কাছে মনে হয় যে মানে টাইম উইল এক্সপ্রেস এভরিথিং। এটা একলা চলো নীতি, মানে বাংলাদেশের রাজনীতিটা এমন ভাইব্রেন্ট, এখানে কালকে কি হবে ইউ ক্যান নট মানে ডিসাইড, ইভেন ইউ ক্যান নট অ্যাজিউম। এটা খুবই ডিফিকাল্ট একটা ভাইব্রেন্ট একটা জোন। কাজেই দেখেন আমরা কিছু জায়গায় আমাদের নিজস্ব কিছু অবস্থান আছে, এটা তো থাকাটাই রাদার স্বাভাবিক। নিজস্ব অবস্থানের ক্ষেত্রে আমরা খুবই স্ট্রিক্ট একটা অবস্থানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে দেখেন জামাতের সাথে ফুল পিয়ারের ব্যাপারে আমাদের একটা দ্বিমত আছে। জামাত ফুল পিয়ার চায়, আমরা উচ্চ কক্ষের জায়গায় চাই। কাজেই ওনাদের যে মানে যুগপথের যে জোট, সেই জোটের ব্যাপারে আমাদের একটা ব্যক্তিগত একটা অবস্থান রাজনৈতিক দল হিসাবে আমরা নিয়েছি। তো এর মানে কোনো কিছু যে আপনাকে ডিসাইড করে দিচ্ছে এটা আজকে বলার সুযোগ নাই আসলে। ইট কুড বি ডেফিনেটলি, এটা কালকে গিয়ে আমরা যখন দেখবো যে কোনো একটা জায়গায় আমরা ভিন্ন মিল পাচ্ছি ভিন্ন কোনো জোটের সাথে বা ভিন্ন কোনো মোর্চার সাথে, মানে ইটস নট অ্যাবাউট জামাত অর এনি পার্টি, এনি আদার পার্টিকুলার পার্টি, মানে সেটা তো আমরা যেতেই পারি। কাজে একলা চলো নীতি এটা খানিক সময়ের জন্য আমাদের কাছে মনে হইতে পারলে কিছুদিন পর হয়তো না। জি সানি ভাই, আপনি একটু যদি শেষ সময় আমাকে বলেন, জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত বিএনপির যা চিন্তা, সেই চিন্তার একটা বড় জায়গা সম্ভবত বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, কারণ একটা পার্লামেন্টে এসে এই সময়ের কাজগুলোকে বৈধতা দিতে হবে। প্রচলিত ধারণা হচ্ছে বড় একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি হয়তো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটাই প্রচলিত ধারণা। ফলে আজকে সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলছে তারা এমন কোনো কাজ করতে চান না, বিশেষ করে প্রফেসর ইউনূসের সরকারে, যেটা গিয়ে পরে টিকবে না, অর্থাৎ পার্লামেন্টে টিকবে না। ফলে আপনার কাছে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত জুলাই সনদের ভবিষ্যৎ কি, এবং এই বিএনপির চিন্তা কি এটাকে খানিকটা অনিশ্চয়তায় ফেলছে কিনা? দেখুন, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আজকে কিন্তু একটা মেজর ডেভেলপমেন্ট আছে আজকের যে বৈঠক। আজকের বৈঠকে একটু আগে যেটা বলছিলাম যে কয়েক সপ্তাহ বা আমি জানি না কতদিন, 2 উইকস হতে পারে, 1 মান্থ হতে পারে, এই আগামীকালকে কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বয়স শেষ। তো এটাকে এক্সটেনশন হবে, এটা কালকে আমরা বুঝতে পারবো, আমরা কেউ জানি না যে কতদিনের জন্য হবে। তো মেজর ডেভেলপমেন্ট এটাও একটা এক্সটেন্ডেড ঐক্যমত্য কমিশন, এটা হবে। জি, তো এই মেজর ডেভেলপমেন্টটা হচ্ছে যে বিএনপি সহ অপরাপর যত রাজনৈতিক দল আছে ইনক্লুডিং আমরা এই জায়গাতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে, যে আমরা আসলে কমনালিটি এখন খুঁজবো, যে আমরা যতখানি সম্ভব সবাই মিলে ঐক্যমত্য প্রতিষ্ঠিত করে জুলাই সনদকে আমরা বাস্তবায়নের রূপরেখা দিতে চাই। এই আইডিয়া, এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আজকে টাইমটাকে এক্সটেনশন করার জন্য ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি আশা করব জুলাই সনদ সবাই মিলে একসাথে সমস্যারে ইউনানিমাসলি এটা পাস হবে, এটাই আমাদের প্রত্যাশা। এখন কিছুটা সংশয় তো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি তারা কতখানি ছাড় দিয়ে নিজেদের অবস্থাকে কনসিড করে একমত পোষণ করে, এবং আশা করি যে আমরা সবাই একমতে পৌঁছতে পারবো। মোশাররফ ভাই, আপনি যদি 1 মিনিট এটা বলেন যে জুলাই সনদ নিয়ে শেষ পর্যন্ত বিএনপি আসলে কতখানি ছাড় দিবে, কারণ বিএনপি বড় দল, সংখ্যাতাত্ত্বিক বিবেচনায় অনেক রাজনৈতিক দল এটার সঙ্গে একমত, এক ধরনের সিকিউরিটি। এমনকি জামাত তো আজকে এরকম প্রস্তাবও করেছে যে যারা এমপি হবেন তারা আজীবন এই জুলাই সনদ মানবেন, জুলাই সনদের প্রতি আনুগত্য না থাকলে তার এমপি ইলেকশনই করতে পারবেন, এরকম প্রস্তাবও এসছে। কিন্তু রিয়েলিস্টিক কি, বিএনপি আসলে কতদূর পর্যন্ত? না, আপনি এখানে দেখেন, এখানে দুটো পার্ট, কিন্তু একটা হলো জুলাই ঘোষণা আর একটা হলো জুলাই সনদ। আমরা সনদের কথা বলছি। তো জুলাই ঘোষণা নিয়ে কিন্তু বিএনপির কোনো আপত্তি নেই। বিএনপি বলেছে এটা দরকার হলে আমরা কনস্টিটিউশনে এটা সংযুক্ত করতে হলে আমাদের আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কারণ জুলাই সনদটা হলো, জুলাই ঘোষণাটা হলো আপনার আইনি সুরক্ষা, কনস্টিটিউশনাল তাকে সেভ করার জন্য একটা।
আর জুলাই সনদটা হলো কিন্তু আগামী দিনে কি বাংলাদেশটা আমরা দেখতে চাই। সুতরাং সেখানে কোনো রাজনৈতিক দল যে 100% ঐক্যমত হতে হবে এটার আমার মনে হয় না এটাকে আপনি চাপিয়ে দিতে পারেন। নানা দলের নানা মত আছে, পথ আছে, তাদের আলাদা কর্মসূচি আছে, আলাদা বিশ্বাস আছে। কিছু ডিফারেন্স থাকলে আমি মনে করি সেটা খুব একটা দোষের না, কিন্তু যেটা ব্যারিস্টার সানি বললো আজকে যে একটা ঐক্যমত হয়েছে যে দলগুলো ইন্টার পার্টি ডায়ালগ করে তারা একটা অবস্থান নিয়ে এখানে যে আসবে। জিনিসটা হয়েছে আমি যেটা শুনলাম, আমি আজ আমাদের যিনি দলনেতা সালাউদ্দিন আমাদের বক্তব্যটা শুনলাম যে বলা হয়েছে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াটা নিয়ে একটা দ্বিমত, জি, যে এটা কি অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, না সংসদে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হবে, না রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক নিয়মের মধ্যে হবে। বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে এই বিতর্কে যাওয়া আমাদের দরকার নাই, আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্স প্রত্যাশা করুক, জি, সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দেবে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সেই অনুসারে আগামী দিনে অনেক ধন্যবাদ মোশাররফ ভাই, ধন্যবাদ ব্যারিস্টার সানি আব্দুল হক, ধন্যবাদ তাসনিম রিয়াজ। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।